শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হলে উৎপাদন ও আয় বাড়বে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের প্রতি আরও আন্তরিক হতে চা বাগান মালিকদের প্রতি পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বহুমুখীকরণের তাগিদ দিয়েছেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। সিলেটের মালিনীছড়ায় 1854 সালে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ। ক্রমেই তা বিকশিত হয়েছে দেশের 168টি বৃহৎ ও 8000-এর বেশি ক্ষুদ্র বাগানের মাধ্যমে। প্রধান অর্থকরী ফসল ও রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে 4 জুন জাতীয় চা দিবস হিসেবে পালন করা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিল্পে অবদান রাখা 8 ক্যাটাগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয় জাতীয় চা পুরস্কার 2024-এর সম্মাননা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার স্বরূপ হিসেবে দ্য গোল্ডেন বেঙ্গল টি তুলে দেন লন্ডন টি এক্সচেঞ্জের কর্ণধার আলিউর রহমান, যার প্রতি কেজির বাজার মূল্য 14 লক্ষ পাউন্ড বা 16 কোটি টাকা। চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই শিল্পকে বেগবান করতে শ্রমিকদের প্রতি যত্নবান হতে হবে মালিকদের। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। বিশ্বের চায়ের চাহিদা বিবেচনায় সুগন্ধি চা উৎপাদনের তাগিদ দেন সরকার প্রধান। অ্যারোমা টি উৎপাদন করা, হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে, মশলা টি সেটাও চলে বাজারে। তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায়, তুলসী, আদা, লেবু, তেজপাতা, এলাচি, লং, দারচিনি, আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই। তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায়, অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু অ্যাডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরও ভালো দাম পাবেন। রাজনীতি ও অর্থনীতির বিষয়ে তৃণমূলের সচেতনতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় ছিল তারা শিশুদের অধিকার রক্ষায় কিছুই করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গণভবনে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 99তম জন্মবার্ষিকী থেকে 104তম জন্মবার্ষিকী পর্যন্ত 6টি জন্মবার্ষিকী অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জাতির পিতা মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। প্রাইমারি শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। 36,000 প্রাইমারি বিদ্যালয় রাষ্ট্রীয়করণ করে শিক্ষকদের সরকারি চাকরি মর্যাদা দিয়েছিলেন। শিশু অধিকার আইন তিনি প্রথম প্রণয়ন করেন, শিশুদের সুরক্ষার ব্যবস্থা করেন, শিশু অধিকার নিশ্চিত করেন। কিন্তু জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল, এসব দিকে তাদের নজরই ছিল না। তো আমাদের লক্ষ্য হলো যে আমরা ট্রাস্ট করব, ট্রাস্টের মাধ্যমে আমরা যারা মেধাবী দরিদ্র ছাত্রছাত্রী তাদের মানে শিক্ষার সহায়তা করব, পাশাপাশি অনেক দুস্থ মানুষকে সাহায্য করব। সাবেক আইজিপি বেনজির এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আওয়ামী লীগে কেউ না, তাদের বিচার করার সৎসাহস সরকারের আছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক 6 দফা দিবস এবং 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় একথা বলেন তিনি। একই সঙ্গে কাদের বলেন, বিএনপির শীর্ষ নেতারা দুর্নীতি এবং অর্থ পাচারের দায়ে সাজাপ্রাপ্ত, অথচ দলটির নেতারা এখন দুর্নীতি নিয়ে কথা বলছে। সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের বিরুদ্ধে সংস্থা দুটি একই সুরে কথা বলছে। তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে আজকে সাজা ভোগ করছে। বিরোধী দল বিএনপি আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা। বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি
মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। বাংলাদেশে প্রকৃতপক্ষে এখন আর নির্বাচন বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে ভার্চুয়াল এক গোলটেবিল আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, আদতে নির্বাচন লোক দেখানো আয়োজন ছাড়া আর কিছুই নেই। এখন নির্বাচন নাই, একটা নির্বাচন করতে হবে, একটা দিন তারিখ পরে একটা প্রক্রিয়া, মনোনয়নপত্র জমা দেওয়া, তুলে নেওয়া ইত্যাদি পত্রপত্রিকায় টেলিভিশনে কভার হয়, কিন্তু একটা ওই পর্যন্তই নির্বাচন উঠে গেছে। একটা আমরা লোক দেখানো একটা এক্সারসাইজ করছি, আর যত দিন যাচ্ছে সেটা আরো যে শুধুমাত্র লোক দেখানো এক্সারসাইজে পরিণত হচ্ছে, তার এই সর্বশেষ প্রমাণ হলো এই নির্বাচন, যেখানে এতদিন দলীয় ভিত্তিতে নির্বাচন হয়ে গেছে। এইবার রাজনৈতিক দলগুলি বললো যে তারা দলীয় ভিত্তিতে নির্বাচন করবে না। গতবার তাদেরকে 15 কোটি টাকা দেওয়া হয়েছে প্রত্যেক সংসদ সদস্যকে, এবার 25 কোটি টাকা দেওয়া হবে, এবং এই 25 কোটি টাকা যে দেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘন করে, সম্পূর্ণভাবে। বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে দুর্নীতি করে কেউ পার পায়নি, ভবিষ্যতেও পাবে না। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, এবং সেই কারণে আমাদের দেশে দুদক অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে, আমাদের দেশে আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে। নির্বাচনে হেরে গিয়ে এখন তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত, লাভ হবে না। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে যাবে। এক হাটে গরু অন্য হাটে নেওয়ার চেষ্টা ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে হাট ইজারাদার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। প্রয়োজনে থানাগুলোকে ছিনতাই মামলা নেওয়ারও নির্দেশ দিয়েছেন ডিএমপি প্রধান। এক হাটের গরু অন্য হাটে চলে না যায়, তো সেটির জন্য পুলিশের পক্ষ থেকে যে তৎপরতাটি দীর্ঘদিন যাবৎ চলে আসছে, সেটি আমি মনে করি যে পুলিশের তৎপরতা থাকবে। আমাদের পুলিশের প্রতি অনুরোধ রইল, নির্দেশ রইল, তারা যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি করে, কোনো অবস্থাতেই যেন সেটিকে মেনে নেওয়া না হয়। পুলিশ এ ধরনের যেখানে পাবে সেখানেই তাদের ব্যবস্থা গ্রহণ করে, এবং গত বছর মামলা হয়েছিল, আমরা এবারেও কিন্তু যদি এরকম করে আমরা এক ধরনের ছিনতাই মামলা দিয়ে দেবো। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আগামী 48 ঘন্টায় আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় দুর্বিষহ সময় পার করছেন সিলেট নগরীর অর্ধলক্ষাধিক মানুষ। অন্যদিকে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় জেলার 7 উপজেলায় 6 লক্ষাধিক মানুষ এখনও ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। এই অবস্থাতেই আগামীকাল চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্বরপুর ও তাহিরপুর উপজেলার বেশিরভাগ ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ও গ্রামীণ সড়ক পানির নিচে চলে যাওয়ায় ভোগান্তি বেড়েছে বন্যা কবলিতদের। বিশ্বম্বরপুরের দুর্গাপুর ও শক্তিয়রখলা সড়কে পানি থাকায় দ্বিতীয় দিনের মতো তাহিরপুরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। না একটা নাও, না একটা বই দিয়া, না একটা কুস্তা অসুখ হইলে আমরা কি সমস্যা মাঝে কোনো যাওয়ার কোনো রাস্তা নাই, নৌকা নাই, কিছু নাই। যে কোনো জরুরি যদি চিকিৎসার দরকার পড়ে তখন এই হসপিটাল যেতে পারে না। আগামী 48 ঘন্টায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, সুরমা নদীর পানি সুনামগঞ্জের 16 ঘর পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতক অংশে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের 13 রতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে অন্তত 80টি পরিবার। এখানে সরবরাহ করা শুকনো খাবার খেয়ে দিন পার করছেন তারা।
কবে ঘরে ফিরবেন এখনও জানেন না। নোংরা পানির কারণে দেখা দিয়েছে নানা অসুখ বিসুখ। আমরা পানি মাঝে তো বেশি ময়লা, ঠান্ডা লাগে, তাপ উঠে, খাজলে গুলো হয়, মানে অসুখ হয়। পাহাড়ি ঢল কমতে শুরু করলেও নদীর পানি এখনও বিপদসীমার উপরে, সাথে যোগ হয়েছে থেমে থেমে ভারী বৃষ্টি। পানি নামতে শুরু করার পর অনেকে ঘরে ফিরলেও থাকতে হচ্ছে দুর্বিষহ কষ্টের মধ্যে। সামান্য কিছু দেয়া গেছে, যে মুড়ি চুরি দেওয়া গেছে, কি পেট ভরে দিন আনি দিন খাই, মানে উপাস ঘর থেকে বাড়াতে পারছি না, মানে আডো পানি আমাদের ঘরে, মানে খুব একটা অসহায়, মানে আমরা বাচ্চালে আসছিলাম ভাই। এক সপ্তাহের উপরে পানি বন্দি, আমরা কিছু পাই আর না কিছু না। এই অবস্থাতেই বুধবার বন্যা দুর্গত 2 উপজেলা কানাইঘাট ও জকিগঞ্জে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। যদি আবহাওয়া আরো বেশি বৈরী হয়ে যায়, যেখানে আমাদের পুনর্বিবেচনা করা প্রয়োজন, তখন আমরা বিষয়টি বিবেচনা করব। তবে এখন পর্যন্ত এই মুহূর্তে নির্বাচন করা হবে সেই কার্যক্রমে আমরা পরিচালনা করছি। সিলেট অঞ্চলে আরও 2 দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টি কমে এলে উন্নতি হবে বন্যা পরিস্থিতির। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের জন্য পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুলনার 3 উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আর ভোটের দিন ভোরে ব্যালট পেপার স্ব কেন্দ্রে সরবরাহ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা পরিষদ নির্বাচনে সরঞ্জাম বিতরণ করা হয়। স্ব উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে মোট 116টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে 2 প্লাটুন বিজিবি ও র্যাব মোতায়েন করা হবে। এছাড়াও ফেনী, ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাচনের জন্য পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সামগ্রী। 8 কোটি টাকায় কেনা মেশিন 4 বছরেও সচল হয়নি খুলনার শহীদ শেখ আবু নাসির বিশেষায়িত হাসপাতালে। আর একটি স্বাস্থ্য কমপ্লেক্সে 18 বছর বাক্সবন্দী হয়ে পড়ে আছে জেনারেটর মেশিন। শুধু খুলনা মহানগরীতে প্রশাসন নিয়ন্ত্রিত সহ 24টি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে নিবন্ধন নাই। ফলে দিন দিন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে এখানকার স্বাস্থ্যসেবা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনার স্বাস্থ্যসেবা নিয়ে মোহাম্মদ আবু তৈয়বের প্রতিবেদন। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল খুলনা বিভাগ সহ বিভিন্ন জেলা থেকে রোগীরা আসেন এখানে উন্নত চিকিৎসা নিতে। 2019 সালে প্রায় 8 কোটি টাকা ব্যয় অপারেটিং মাইক্রোস্কোপ নিউরোসার্জারি নামের একটি মেশিন আনা হয় এই হাসপাতালে। 1 বছর বাক্সবন্দি থাকার পর এটি অপারেশন রুমে স্থাপন করলেও চালু অবস্থায় সংশ্লিষ্ট বিভাগে বুঝিয়ে দিতে পারেনি সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ। তাই এটি পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয় 2020 সালের শেষের দিকে। সেই কোম্পানি আমাদেরকে এটা চালু করে দিতে পারেনি। সে প্রেক্ষিতে আমরা সিএমএসডিকে অসংখ্যবার, বেশি কমপক্ষে 10 বার আমরা চিঠি দিয়েছি যে এটি চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। তো ওনারাও ওই যে আহমেদ এন্টারপ্রাইজকে লিখছে যে এটা চালু করে দেন, ঠিক আছে, কিন্তু তারা আসেনি। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য 18 বছর আগে কোটি টাকায় কেনা এই জেনারেটর মেশিনটি আজও বাক্সবন্দী হয়ে বারান্দায় পড়ে আছে। এটা আপনার কাছ থেকে আমি শুনলাম, কারণ আপনি জানেন যে আমি এখানে নতুন এসেছি। বছরের শুরুতে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো চিঠিতে দেখা যায় খুলনা মহানগরীতে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে 10টি, লাইসেন্স নেই আরও 14টির। ব্যবস্থা নেয়ার কথা বলছেন জেলা প্রশাসক। কন্টিনিউয়াসলি আমরা নিয়মতান্ত্রিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে এবং তাদের লাইসেন্স নেওয়ার জন্য তাদের মানে যেই প্রসেস ফলো করার কথা সেইগুলি ফলো করে তারা যাতে লাইসেন্স নিতে পারে এই ব্যবস্থাটিও আমরা করার চেষ্টা করছি স্বাস্থ্য অধিদপ্তরকে সাথে নিয়ে। হাসপাতালগুলোতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানি দিন দিন বেড়েই চলেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে অভিযোগ করেও বন্ধ করা যায়নি তাদের দৌরাত্ম্য। প্রত্যেক দিনই ওভাবে ঘাটাঘাটি করা কঠিন, যখন একটু গ্যাপ পাওয়া যায় তখনই তারা চলে আসে। এটা চলমান প্রক্রিয়া, বারবার বলতে বলতে। আর চিকিৎসকরাও যদি একটু সহযোগিতা করে, যারা এবার ভিজিট করবে তাদের ওষুধ যদি না লেখা হয় তাহলে হয়তো একটা সময় একটা সময় পর্যায়ে চলে আসবে। প্রশ্নপত্র ফাঁস, ক্রয় বাণিজ্য, ঔষধ চুরি, অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার খুলনার স্বাস্থ্য ব্যবস্থাকে অসুস্থ করে তুলেছে। এসব থেকে বেরিয়ে এসে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দাবি ভুক্তভোগীদের।
এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার গায়েবের ঘটনায় ব্যাংকের 4 কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। গতরাতে চকবাজার থানায় ইসলামী ব্যাংকের গ্রাহক রোকেয়া বাড়ি বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। পুলিশ জানায় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, কোম্পানি সেক্রেটারি JQM হাবিবুল্লাহ, চকবাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট SM শফিকুল মাওলা চৌধুরী ও লকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউনুসকে মামলার বিবাদী করা হয়েছে। পুলিশ জানায় অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, যেহেতু এটি ব্যাংকের বিষয়, সেটি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই অস্থির হয়ে উঠছে মশলার বাজার। আমদানি বাড়ার পরও হিলিতে মশলার দামে ঊর্ধ্বগতি। জিরা, এলাচ সহ মশলা জাতীয় সব পণ্যের দামই বেড়ে চলেছে। আমদানিকারকরা বলছেন, বেশি দামে আমদানি এবং ডলারের দামের ঊর্ধ্বগতির বিরূপ প্রভাব পড়ছে বাজারে। হিলি থেকে জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্টে বিস্তারিত। হিলি বাজারের এ মশলার বেশিরভাগই ভারত থেকে আমদানিকৃত। 15 দিন আগে জিরা বিক্রি হয়েছে 520 টাকায়, এখন তা চোখ রাঙায় 680 টাকার ওপরে। একইভাবে ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়া ও কালোজিরা সহ অন্য মশলার দামেও ঊর্ধ্বগতি। কোরবানির ঈদের আগে দাম নাগালের বাইরে যাওয়ায় অসন্তোষ ক্রেতাদের। মশলা কিনতে আসছি, হিলি বাজারে মশলার দাম খুব বেশি, আমরা কিভাবে চলবো? কিছুদিন আগে আমি যে মশলাটা কিনছি তার পরিমাণ ঈদকে সামনে রেখে আসলে মশলার দাম প্রচুর দাম বেড়ে গেছে। তবে বিক্রেতাদের দাবি, আমদানিকারকরা দাম বাড়ানোয় বেশি দামে কিনতে হচ্ছে মশলা। মশলার বাজার সবসময় ওঠানামা করতেছে কুরবানির ঈদকে সামনে রেখে। আজকে জিরা আপনার 670 টাকা বিক্রি হচ্ছে, যেটা 15 দিন 1 মাস আগে আপনার 570 টাকা ছিল। হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন আমদানি হচ্ছে জিরা সহ অন্যান্য মশলা। এখান থেকে তা চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আগে প্রতিদিন 2-3 ট্রাক মশলা আমদানি হলেও কোরবানি উপলক্ষে এখন তা হচ্ছে 8 থেকে 10 ট্রাক। এরপরও কমেনি মশলার দাম। কুরবানি ঈদকে সামনে রেখে আমাদের মশলা আমদানি অব্যাহত রয়েছে। আমরা পর্যাপ্ত পরিমাণ এলসি দিয়েছি মশলার। হিলি স্থলবন্দর দিয়ে জিরা, আদা, রসুন সহ অন্যান্য এলাচ বিভিন্ন মশলা আসতেছে, তবে কিছুটা ছন্দপতন হয়েছে। ভোক্তাদের অভিযোগ, সঠিক তদারকির অভাবেই অন্যান্য পণ্যের মতোই অস্থিতিশীল মশলার বাজার। এনটিভি নিউজ ডেস্ক। সর্বজনীন পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত না করার দাবিতে নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সকাল থেকে অর্থ দিবস এ কর্মবিরতি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকদের দাবি না মানলে সারা দেশের শিক্ষকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানান। এদিকে সর্বজনীন পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত না করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় মৌন মিছিল ও কৃষি বিশ্ববিদ্যালয় কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন শিক্ষক ও কর্মকর্তারা। অপরদিকে আন্দোলনে নেমেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তবে শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয় তার জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালু রেখেছেন। ময়মনসিংহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন নিহত ওমর ফারুক সৌরভের আপন চাচা ইলিয়াস আলী, তার শ্যালক আহাদুজ্জামান ফারুক ও গাড়ি চালক আব্দুল হান্নান আকন্দ। গত রাতে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া জানান, গত 12 মে চাচাতো বোন ইভাকে বিয়ে করেন সৌরভ। এ নিয়ে 2 পরিবারে বিরোধ সৃষ্টি হয়। গত 1 জুন সৌরভ ময়মনসিংহে গেলে তার পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে। কুমিল্লা 14 গ্রামে 2টি কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক ও সহকারী 2 ভাই নিহত হয়েছে। নিহত 2 ভাই কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড় গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা 14 গ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যানের ইঞ্জিন বিকল হয়ে সেটি রাস্তায় দাঁড়িয়ে থাকে। গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করার সময় পিছন থেকে অন্য আরেকটি কাভার্ড ভ্যান দ্রুত বেগে ছুটে এসে ধাক্কা দেয়। এতে বিকল কাভার্ড ভ্যানের চালক ও সহকারী 2 গাড়ির মাঝখানে চাপা পড়ে মারা যায়।
এদিকে চুয়াডাঙ্গায় কবিরাজ আব্দুর রাজ্জাক ওরফে রাজাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মূল্য 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার RM ফাইজুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতরা হলো রুবেল মিয়া ও সোহেল রানা। এই ঘটনায় ব্যবহৃত ধারালো চাকু, মোটরসাইকেল ও ভিকটিমে ব্যবহৃত মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। গত 31 মে আব্দুর রাজ্জাককে বাড়ি থেকে ডেকে নবগঙ্গা ব্রিজের কাছে নিয়ে যায় আসামিরা। 1 জুনে গ্রামের পানের বরজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। Early trends in Indian general election show the BJP-led alliance is leading in just over 300 seats, while opposition parties are ahead in about 223 in Lok Sabha elections. According to NDTV results, India Prime Minister Narendra Modi is eyeing a rare third consecutive term for himself and his BJP. Early results show the Congress party along with other opposition parties doing better than expected. A party or alliance that wins more than 272 seats in the 543-member parliament can form the government. The world's biggest election was held in 7 phases over 6 weeks, with almost 1 billion people registered to vote. More than 24 opposition parties that joined to take on Modi and the BJP are hoping to prove exit polls wrong. The BJP won 303 seats on its own in 2019, well above the 272 needed to form a government. Together with allies, it won 353 and earned a brute majority. But it is becoming clear now that the BJP alone is unlikely to reach 272, and it will have to depend on its allies to form the government. This will affect the centralized decision-making style of Modi, and he will now have to take allies into confidence before announcing key measures. And that is something he is not used to, because he has always run governments both in Gujarat state and nationally with absolute majority. Prime Minister Sheikh Hasina has asked the tea growers and traders to opt for more diversified and aromatic tea, considering the growing global demand for such types of drink. The Premier made this remark while addressing a program arranged in the capital on the occasion of 4th National Tea Day and National Tea Award today. She said now the taste of the people has changed, and so there is not only tea from tea leaves, but also different types and flavors of tea like herbal and spicy tea have already been made available in the market. The Prime Minister asked the tea garden owners and tea traders to package such types of tea and add value to it for getting more profit. The Prime Minister urged the tea garden owners and business people to be more sincere regarding the well-being of tea workers if they want more production. অ্যারোমা টি উৎপাদন করা, হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে, মশলা টি সেটাও চলে বাজারে। তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায়, তুলসী, আদা, লেবু, তেজপাতা, এলাচি, লং, দারচিনি, আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই। তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায়, অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু অ্যাডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরো ভালো দাম পাবেন। Awami League General Secretary Obaidul Qadir has said former Army Chief Aziz Ahmed and former IGP Benazir Ahmed are not members of Awami League. They attained the positions of Army Chief and IGP based on their merit and seniority. If they engaged in any misconduct, Sheikh Hasina has the integrity to hold them accountable under the government, he said during an event in Dhaka. Regarding BNP leaders criticizing these 2 former officials, Qadir said no one was punished during BNP time, as the party leaders are corrupt themselves. BNP is speaking against corruption and money laundering. Their party chief is currently serving time on corruption charges. তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে আজকে সাজা ভোগ করছে। বিরোধী দল বিএনপি আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনা প্রধান হয়েছে
তার যোগ্যতায়, তার সিনিয়রিটি, বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। Foreign Minister Dr. Hassan Mahmood said the BNP Jamaat and some people who are called intellectuals do not see any progress when the country moves forward. He made the remarks following the recent comments of BNP leaders at National Press Club today. দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সেই কারণে আমাদের দেশে দুদক অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে, আমাদের দেশে আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে। নির্বাচনে হেরে গিয়ে এখন তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত, লাভ হবে না। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে যাবে। Legal and political analysts said there is no election in Bangladesh now. They made the remark at a virtual discussion today. এখন নির্বাচন নাই, একটা নির্বাচন করতে হবে, একটা দিন তারিখ পরে একটা প্রক্রিয়া, মনোনয়নপত্র জমা দেওয়া, তুলে নেওয়া ইত্যাদি পত্রপত্রিকায় টেলিভিশনে কভার হয়, কিন্তু একটা ওই পর্যন্তই নির্বাচন উঠে গেছে। একটা আমরা লোক দেখানো একটা এক্সারসাইজ করছি, আর যত দিন যাচ্ছে সেটা আরো যে শুধুমাত্র লোক দেখানো এক্সারসাইজে পরিণত হচ্ছে, তার এই সর্বশেষ প্রমাণ হলো এই নির্বাচন, যেখানে এতদিন দলীয় ভিত্তিতে নির্বাচন হয়ে গেছে। এইবার রাজনৈতিক দলগুলি বললো যে তারা দলীয় ভিত্তিতে নির্বাচন করবে না। গতবার তাদেরকে 15 কোটি টাকা দেওয়া হয়েছে প্রত্যেক সংসদ সদস্যকে, এবার 25 কোটি টাকা দেওয়া হবে এবং এই 25 কোটি টাকা যে দেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘন করে, সম্পূর্ণভাবে। Despite a drop in the rainfall in Meghalaya, the number of flood-trapped victims continues to rise in Sylhet as 28 of its total 42 wards remain inundated. According to the district administration, 761 villages under 10 of the district's 14 upajalas were flooded, leaving around 6 lakh people trapped. The number of affected villages reached 832 in a few hours, taking the number of affected people to 7 lakh. Sylhet recorded 52 millimeters rain, while Cherrapunji witnessed 30 millimeters of rain in 24 hours today, as per the Met Department. According to the Met Office, Sylhet witnessed 214 millimeter rain in 24 hours and Cherrapunji recorded 122 millimeter during the same period. মালয়েশিয়া কর্মী পাঠানো নিয়ে সিন্ডিকেট গঠনের দায় দুই দেশের সরকারের বলে অভিযোগ করল জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা। তবে মালয়েশিয়ান সরকার জানিয়েছেন নির্দিষ্ট সময়ের পর কোনো শ্রমিকের প্রবেশ অনুমতি দেবে না দেশটি। মিসবাহ হাসানের আরেকটি রিপোর্ট। গেল 31 জানুয়ারি মালয়েশিয়াগামী প্রায় 17,000 শ্রমিকের স্বপ্ন পুড়ে ছাই হয় প্রবাসে শ্রম বাজার কবজা করা দুর্নীতিবাজ সিন্ডিকেটের লোভের আগুনে। তারপর এসব প্রবাসী শ্রমিকের অধিকার রক্ষায় দাবি জানায় বিভিন্ন সংগঠন। তবে শ্রমিকদের এই স্বপ্নভঙ্গের জন্য উভয় দেশের সরকারকে দুষছেন রিক্রুটিং এজেন্সির সংগঠন বাইরা। মন্ত্রণালয়ে যে তদন্ত কমিটিটা করা হয়েছে, সেই তদন্ত কমিটির চিঠি আমাদেরকেও দিয়েছে। অর্থাৎ এই চিঠিতে সার্বিক যে সব কর্মী ভাইরা যেতে পারেনি, তাদের তথ্যগুলো যাতে আমরা বাইরাতে প্রোফাইল করে আমরা যাতে তদন্ত কমিটিকে সহযোগিতা করি। এদিকে প্রতারিত হওয়া কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি চেয়ে দেরিতে হলেও মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সরকার উচ্চ পর্যায়েও চেষ্টা করছেন মালয়েশিয়ান অথরিটির সাথে কথা বলে এদেরকে নেওয়া যায় কিনা। এখানে কথা হচ্ছে যে যদি নিতে হয় তাহলে 14টা কান্ট্রিতে নিতে হবে। স্পেশাল কনসিডার ওনারা করতে পারেন। অন্য দেশে হয়তো এই সিচুয়েশনটা হয়নি, শুধু এটা বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে পাঠানোর পরিমাণটা বেশি। কোনো দেশে এরকম 2 তারিখে জুনের 2 তারিখে ইভিসা ইস্যু হয় নাই, একমাত্র বাংলাদেশে এটার এক্সাম্পল হয়ে গেছে। 31 তারিখে মেয়ের 31 তারিখে ডেট শেষ, জুনের 2 তারিখে ইভিসা ইস্যু করে। এটা একটা ফানি একটা জিনিস আপনাদের সামনে। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসনুন ইসমাইল জানান সময় বাড়ানোর আর সুযোগ নেই। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
সাবেক আইজিপি বেনজির এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আওয়ামী লীগের কেউ না, তাদের বিচার করার সৎ সাহস সরকারের আছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি করে কেউ পার পায়নি, ভবিষ্যতেও পাবে না। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ঐতিহাসিক ৬ দফা দিবস এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রতিনিধি সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ সময় ওবায়দুল কাদের বলেন যে দলের শীর্ষ নেতারা দুর্নীতি এবং অর্থ পাচারের দায়ে সাজাপ্রাপ্ত, তাদের মুখে দুর্নীতি নিয়ে কথা মানায় না। বিরোধী দল বিএনপি দলের প্রধান দুর্নীতির অভিযোগে আজকে সাজা ভোগ করছে। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের দুর্নীতি প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দুর্নীতির ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, অন্যায় করে কেউ পার পাবে না। দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সেই কারণে আমাদের দেশে দুদক অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে, আমাদের দেশে আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমান সরকার দেশে লুটের ও চুরির রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের দুর্নীতির খবর একে একে যখন বেরিয়ে আসছে, তখন সরকার তাকে বাঁচানোর জন্য গোপনে পালাতে সাহায্য করেছে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবাধিকার সবই বিসর্জন দিয়েছে। বলতে লজ্জা হয় যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান, তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে। এমন খবর সারা বাংলাদেশে এমন একটা জায়গা নাই যে সে জায়গা কিনে নাই, দখল করে নাই, এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছিল। আর দেখেন এই সরকার কি করছে, ওই চোরকে, ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে। যাদের উপর সব দেশের মানুষ আস্থা রয়েছে, সেটা সেই সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানের উপরে মার্কিন স্যাংশন আছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আগামী 6 জুন দুর্নীতি দমন কমিশনে হাজির না হলে ধরে নেওয়া হবে তার কোনো বক্তব্য নেই। সাংবাদিকদের এমনটাই জানালেন কমিশনার মোহাম্মদ জহুরুল হক। তবে তিনি চাইলে আরও 15 দিন সময় পেতে পারেন। বেনজির আহমেদ ও তার পরিবারের অবৈধ সম্পদের অনুসন্ধানে তাদের বক্তব্য শুনতে তলব করেছে দুদক। দুদক যাকে নোটিশ করবে সে আসতে বাধ্য কি বাধ্য না আইন সুস্পষ্ট বলেনি, তবে সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। আর তার সুযোগ আছে, সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে, তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় শাস্তির পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অপহরণ মামলার অপর আসামি তানভীর ভূঁইয়া। আর নেপালের পুলিশের কাছে গ্রেফতার সিয়াম এমপি আনার হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। দুপুরে নেপাল থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, নেপালে কলকাতার সিআইডিও ছিল। হত্যাকাণ্ড নিয়ে সিয়ামের জবানবন্দিতে দুদেশের পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানান তিনি। হত্যাকাণ্ডে পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। হত্যার পর মূল পরিকল্পনাকারী শাহিনও নেপাল থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়। অপরাধ করে অপরাধীরা যাতে নেপালে আশ্রয় নিতে না পারে সেই বিষয়টি নিয়েও সে দেশের পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান গোয়েন্দা প্রধান।
আমরা শুধু সিয়াম না, প্রায় অনেকাংশে অপরাধীরা তারা মানে নেপালকে তারা রুট হিসেবে ব্যবহার করে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি, যেগুলি আমরা পরবর্তী তদন্তের স্বার্থে আমাদের অনেক কাজে আসবে। আমরা এই দুটি দেশের সফরের মধ্য দিয়ে আমাদের একে অপরের যে তথ্যগুলি আমরা শেয়ার করে অন্তত দ্রুত গতিতে আর 1-2 জন আসামি রয়েছে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা লোকসানের কারণে ডাক বিভাগের গাড়ি ও জমি বেসরকারি খাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি জানান, ডাক বিভাগকে বছরে 700 কোটি টাকা লোকসান দিতে হচ্ছে, তাই এই অধিদপ্তরের গাড়ি ও জমি বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মতবিনিময় সভায় বলা হয়, ডাক বিভাগের মোট 462টি গাড়ি রয়েছে, তার মধ্যে 135টি অচল পড়ে আছে। তিনি জানান, এসব গাড়ি 7 দিনের মধ্যে ঠিক করে কাজে লাগাতে না পারলে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হবে।